প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে একটি প্রশ্ন নিয়ে সরাসরি আলোচনা করব, যা বরিশাল বোর্ড 2025-এ এটা এসেছিল। যদিও এই ধরনের প্রশ্ন প্রায় বোর্ডেই আমরা পেয়ে থাকি। আমরা একটা উদ্দীপক দেখতে পাচ্ছি যে উদ্দীপকের মধ্যে লেখা আছে মিনহাজ 3 হেক্সাডেসিমাল এবং 65 অক্টাল টাকা দিয়ে দুটি বই ক্রয় করলো। এটা ছিল একটা উদ্দীপক। এই উদ্দীপক থেকে 4টা প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, ইউনিকোড কি? 4 বিটের কোড বুঝে লিখবে। এগুলো উদ্দীপকের বাইরের থেকে যেকোনো জায়গা থেকে আসতে পারে। এটা এই কি চ্যাপ্টারের ভিতরেও থাকতে পারে, আবার চ্যাপ্টারের বাইরে থাকলেও কোনো সমস্যা নাই। এগুলো প্রায় মুখস্থ করে নিতে হয় এবং সে অনুযায়ী উত্তর দিয়ে দিতে হয়। উদ্দীপক থেকে মূলত গ এবং ঘ নং প্রশ্নের আনসার লিখতে হয়। যেমন গ নং প্রশ্নে জিজ্ঞাসা করা হয়েছে, মিনহাজ মোট কত টাকার বই ক্রয় করলো তা হেক্সাডেসিমেলে প্রকাশ করো। এখানে মিনহাজ দুটি বই ক্রয় করছে আমরা উদ্দীপকে দেখি, কিন্তু দুটি বইয়ের ক্রয় মূল্য একটি হচ্ছে হেক্সাডেসিমাল এবং একটি অক্টাল সংখ্যা দেয়া আছে। সেক্ষেত্রে আমাদের কাজ হবে উভয় বইয়ের ক্রয় মূল্যটা যোগ করে হেক্সাডেসিমালে প্রকাশ করা। তো আমরা সেটা করব। ঘ নং প্রশ্নে বলা আছে মিনহাজের ক্রয় করা বই দুটির মধ্যে পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা সম্ভব কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এখানে প্রায় উদ্দীপকে দেখা যায় এই ধরনের একটি প্রশ্ন ছুড়ে দেওয়া হয়, যেখানে দুইয়ের পরিপূরক পদ্ধতি প্রয়োগ করে যোগের মাধ্যমে কিভাবে দুইটি সংখ্যার পার্থক্য নির্ণয় করা যায় কিংবা দুইটা বিষয়ের মধ্যে পার্থক্য নির্ণয় করা যায়, এরকম একটি প্রশ্ন আসে। তো আমরা এই ধরনের প্রশ্ন যদি এইখান থেকে সলভ বা সমাধান করার চেষ্টা করি, তাহলে ভবিষ্যতে যে কোনো ধরনের প্রশ্ন আসলে আমরা দুইয়ের পরিপূরক পদ্ধতিতে পার্থক্য কিংবা একটা আরেকটার চাইতে কতটুকু বড় কিংবা কতটুকু ক্ষতি কতটুকু লাভ, এই ধরনের কোনো যদি প্রশ্ন আসে এবং সেটা যোগের মাধ্যমে বলা হয়, সেক্ষেত্রে আমরা দুইয়ের পরিপূরক পদ্ধতি প্রয়োগ করে সমাধান করে ফেলতে পারবো। প্রথম প্রশ্ন ছিল ইউনিকোড কি? ইউনিকোড হচ্ছে বিশ্বের সকল ভাষাকে কম্পিউটারে কোডভুক্ত করার জন্য বড় বড় কোম্পানিগুলো একটা মান তৈরি করেছে, যাকে ইউনিকোড বলা হয়। অর্থাৎ একটা স্ট্যান্ডার্ড মান, ওই মানটাকে মূলত ইউনিকোড বলা হচ্ছে। 4 বিটের কোড বুঝিয়ে লেখো। এখানে একটা প্রশ্ন ছিল 4 বিটের কোড বুঝিয়ে লেখো। তো কম্পিউটারের তথ্যকে বাইনারি সংখ্যা 0 এবং 1 দিয়ে প্রকাশ করে। একটি বিট হলো 0 বা 1 দ্বারা প্রকাশিত ক্ষুদ্রতম ডেটা একক। যখন 4টি বিট একসাথে ব্যবহার করা হয়, তখন তাকে 4 বিটের কোড বলে। 4 বিটের একটি কোডের সম্ভাব্য কম্বিনেশনের সংখ্যা হয় 2 to the power 4 বা 16টি। অর্থাৎ 4টা 0 থেকে 4টা 1 পর্যন্ত মোট 16টি ভিন্ন ভিন্ন কোড তৈরি করা যায়। বিসিডি এ 0 থেকে 9 সংখ্যাগুলোকে প্রকাশ করা হয় 4 বিট দিয়ে। ASCII বা অন্যান্য কোডে বড় ইউনিট বানাতে এই 4 বিট অংশ ব্যবহার করা হয়। সুতরাং 4 বিট কোড ব্যবহার করে তৈরি করা বাইনারি কোডকে 4 বিটের কোড বলা হয় এবং এর মাধ্যমে সর্বোচ্চ 16টি ভিন্ন মান প্রকাশ করা সম্ভব। আমরা এই অংশ থেকে দেখলাম যে 4 বিটের কোড কিভাবে হয় বা 4 বিটের কোডটি কি, বিষয়টা কি, সেই অংশটুকু বুঝিয়ে বলার জন্য 4-5টা লাইনের সাহায্যে মোটামুটি সংক্ষিপ্তভাবে 2 মার্কের উপযুক্ত করে একটা প্রশ্নের আনসার সাজিয়ে লিখেছি। থিম সেম রেখে ভাষা চেঞ্জ করা যাবে, কোনো সমস্যা নাই। এবার আসি উদ্দীপক থেকে মূল কথায়, অর্থাৎ উদ্দীপক থেকে যে প্রশ্নগুলোর আনসার করা হয়। গ নং প্রশ্ন প্রথমে, যেমন উদ্দীপকটা আমি বোঝার সুবিধার্থে উপরে একবার দিয়ে রাখছি। যেহেতু এই যে উদ্দীপকটা হচ্ছে মিনহাজ 3E হেক্সাডেসিমাল, মানে 16 থাকলে বুঝে নিতে হবে হেক্সাডেসিমাল, এবং 65 অক্টাল, বেজ যেহেতু 8, এই কারণে এই 65টা হচ্ছে মূলত অক্টাল সংখ্যা টাকা দিয়ে দুটি বই ক্রয় করলো। প্রশ্ন ছিল মিনহাজ মোট কত টাকার বই ক্রয় করলো তা হেক্সাডেসিমেলে প্রকাশ করো। এইখানে আমাদের যা করতে হবে, অর্থাৎ স্ট্র্যাটেজিটা কিরকম হবে। প্রথমত বোধগম্য কমন একটি পদ্ধতিতে সংখ্যাগুলোকে রূপান্তর করতে হবে, যেমন ডেসিমাল। আমরা সবসময় যে সংখ্যাটা ব্যবহার করি সেটা হচ্ছে ডেসিমাল সংখ্যা। অতএব আমাদের বোধগম্য একটা কমন সংখ্যা পদ্ধতিতে দুটি সংখ্যাকে রূপান্তর করে নিব, অর্থাৎ 3 হেক্সাডেসিমাল এবং 65 অক্টালে দুটি সংখ্যাকে একটি কমন পদ্ধতিতে নিয়ে নিতে হবে বা রূপান্তর করতে হবে। অতঃপর রূপান্তরিত সংখ্যাগুলোর যোগফল বের করতে হবে, যেমন ডেসিমাল যেহেতু আমরা নিব সেই হিসেবে ডেসিমালেই যোগ করব। সর্বশেষ যোগফলকে হেক্সাডেসিমালে রূপান্তর বা হেক্সাডেসিমালে প্রকাশ করব। যে যোগফলটা আসবে তা অবশ্যই ডেসিমাল হবে, যেহেতু আমাদের একটি কমন পদ্ধতির মধ্যে নিয়ে নিয়েছি। সুতরাং সর্বশেষ পদ্ধতি হবে ডেসিমাল পদ্ধতি এবং ডেসিমাল পদ্ধতি থেকে হেক্সাডেসিমাল, অর্থাৎ উদ্দীপকে প্রশ্নের মধ্যে যা চাওয়া হয়েছে হেক্সাডেসিমালে প্রকাশ করে হেক্সাডেসিমাল। এখন যদি এই জায়গায় হেক্সাডেসিমালের পরিবর্তে অক্টাল থাকে, তাহলে আমরা অক্টালে যাব। যদি বলা হয় বাইনারিতে প্রকাশ করো, তাহলে আমরা বাইনারি সিস্টেমে চলে যাব।
অর্থাৎ প্রথমে আমাদেরকে কি করতে হবে যে সংখ্যা দুটি রয়েছে ওই সংখ্যা দুটিকে একটা কমন সংখ্যা পদ্ধতি যেমন ডেসিমেল ওই ডেসিমেলে রূপান্তর করতে হবে, অতঃপর ওই ডেসিমেল দুইটা সংখ্যা যোগ করে দিতে হবে এবং সবশেষে ডেসিমেল থেকে প্রশ্নের মধ্যে যে সংখ্যা পদ্ধতি চাওয়া হয়েছে ওই সংখ্যা পদ্ধতিতে চলে যেতে হবে। হেক্সাডেসিমাল হলে হেক্সাডেসিমাল, বাইনারি হলে বাইনারি, অক্টাল হলে অক্টাল। যেহেতু আমাদের প্রশ্নের মধ্যে হেক্সাডেসিমেলে চাওয়া হয়েছে সুতরাং আমরা হেক্সাডেসিমেলে প্রকাশ করব। তো প্রথম কাজ কি হবে? প্রথম কাজ হবে সংখ্যা দুটোকে ডেসিমেলে রূপান্তর করা, অর্থাৎ বোধগম্য কমন একটি সংখ্যা পদ্ধতিতে রূপান্তরিত করা। সেক্ষেত্রে আমরা উত্তরের জায়গায় লিখে রাখছি উদ্দীপকের মিনহাজ 3 হেক্সাডেসিমাল এবং 65 অক্টাল টাকা দিয়ে দুইটি বই ক্রয় করে মোট টাকার পরিমাণ হেক্সাডেসিমালে প্রকাশ করার জন্য নিচের পদক্ষেপগুলো নেওয়া হলো। কিভাবে না হলো? প্রথমত 3 হেক্সাডেসিমাল অর্থাৎ প্রথম যে বইয়ের ক্রয় মূল্য হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে দেওয়া আছে তাকে আমরা কি করব? ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে নিয়ে নিব। ডেসিমাল হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল পদ্ধতিতে নিতে গেলে যে পদ্ধতিটা ফলো করতে হয় অর্থাৎ প্রথম যে 3 এরপরে এই প্রথম 3টা লিখতে হবে, গুণ দিতে হবে যেহেতু সংখ্যা পদ্ধতিটা হচ্ছে হেক্সাডেসিমাল, গুণ দিতে হবে 16 দ্বারা এবং তার পাওয়ার হবে 1। এই 1টা কিরকম হয়ে গেল? যেহেতু এবং 3 এটা যদি আমরা ডান থেকে বাম দিকে চিন্তা করি তাহলে এর অবস্থান হচ্ছে 0 এবং 3 এর অবস্থান হচ্ছে 1। যদি এর বাম পাশে আরো কোনো ডিজিট থাকে সেক্ষেত্রে তার অবস্থান হবে 2 এরকম। তো সেক্ষেত্রে এর অবস্থান হচ্ছে 0 এবং 3 এর অবস্থান যেহেতু 1 তাই 3 এর সাথে যে 16টি গুণ করা হবে তার পাওয়ার হবে 1। এর পরবর্তী সংখ্যা যাওয়ার জন্য আমরা একটা যোগ সাইন ব্যবহার করব। অতঃপর আমরা পরবর্তী সংখ্যা কে লিখব, এর সাথে আবারও 16 গুণ দিব যেহেতু হেক্সাডেসিমাল সংখ্যা এবং তার পাওয়ার হবে 0 যেহেতু এর অবস্থান একদম শুরুতে অর্থাৎ 0 নম্বর অবস্থানে রয়েছে এর কারণে তার পাওয়ার হবে 0। এবারের বিষয়টা হচ্ছে খুবই সিম্পল, শুধু শুধু গুণ এবং যোগ করা অর্থাৎ 3 এর সাথে 16 গুণ দেওয়া। 16 এর পাওয়ার 1 হলে এটা 16 একে 16ই থেকে যাবে। সেক্ষেত্রে 3 গুণন 16 প্লাস এইখানে মাঝখানে প্লাসটা রয়ে গেছে এবং এর মান হচ্ছে 14। আমি ডান দিকে এই জায়গায় একটা অংশে দেখিয়ে দিয়েছি যে এ বি সি ডি ই এফ পর্যন্ত প্রত্যেকটার মান কত। মূলত এখানে আমরা দেখতে পাচ্ছি ডি এর মান 13, ই এর মান 14। সেক্ষেত্রে ই এর মান 14। তো এর থেকে হিসাব করে নিলে খুব সহজেই মনে রাখা সহজ যে এ যদি 10 হয় তাহলে বি 11, সি 12, ডি 13, ই 14 এবং এফ 15। এইভাবে আমরা খুব সহজেই বের করে নিতে পারি যে আসলে এ বি সি ডি ই এফ এর মান কোনটির কত। সেক্ষেত্রে ই এর মান হচ্ছে 14, 14 গুণ 16 এর পাওয়ার 0। যদি এইখানে কোনো কিছুর পাওয়ার শূন্য হয় সূচকের গণিতে আমরা এরকম দেখেছি যে কোনো কিছুর পাওয়ার যদি শূন্য হয় তাহলে তার মান হয় 1। তো সেক্ষেত্রে 16 এর পাওয়ার হচ্ছে 0 তার মান হচ্ছে 1। এইখানে যদি অক্টাল সংখ্যা থাকতো 8 থাকতো 8 এর পাওয়ার যদি 0 থাকতো সেক্ষেত্রে 8 এর পাওয়ারে 0 থাকলেই এখানে তার মান হতো 1। অর্থাৎ কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তার মান হয় 1। তো 14 একে 14 পাবো আর 3 16 হচ্ছে 48। তো আমরা পরবর্তী লাইনে আমরা পেয়ে গেছি 3 এবং 16 এর গুণফল হচ্ছে 48 মাঝখানের যোগ তারপরে 14 একে 14। তো 48 এবং 14 দুটা মিলিয়ে একসাথে হয় 62 বা 62। এই 62টা হচ্ছে মূলত একটি ডেসিমাল সংখ্যা। তো আমরা অলরেডি 3 হেক্সাডেসিমাল যে সংখ্যাটা ছিল ওই হেক্সাডেসিমাল সংখ্যার থেকে আমরা একটা ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে নিয়ে নিছি এবং সেই ডেসিমাল পদ্ধতি বা ডেসিমাল সংখ্যাটি হচ্ছে 62। এবার আমরা কি করব? পরবর্তী যে অক্টাল সংখ্যা রয়েছে অর্থাৎ 65 অক্টাল, এই অক্টাল সংখ্যাটিকেও আমরা আমাদের মতো করে ডেসিমেলে নিয়ে নিব। তো অক্টাল সংখ্যাকে ডেসিমেলে নিতে গেলে সেম পদ্ধতি আগের মতোই। প্রথমে 6 এই 6টাকে লিখে দিতে হবে। এরপর যেহেতু এটা অক্টাল সংখ্যা এর জন্য গুণ দিতে হবে 8। আগের মতোই যেহেতু 5 হচ্ছে 0 নম্বর অবস্থান, 1 হচ্ছে 1 নম্বর অবস্থান অর্থাৎ ডান দিক থেকে বাম দিকে পাওয়ার গুনতে হবে। ডান দিকের প্রথম সংখ্যাটি হচ্ছে 0 নম্বর অবস্থান। যেরকম আমরা একক, দশক, শতক, সহস্র এরকম গুণে আসছি ঠিক একইভাবে প্রথম সংখ্যাটি হবে 0 নম্বর অবস্থান এবং দ্বিতীয় সংখ্যাটি 1। এইখানে যদি আরো সংখ্যা থাকে তাহলে 2, 3 এইভাবে যেতে হবে। তো 6 এর সাথে যে 8 গুণ দিব যেহেতু অক্টাল সংখ্যা এর কারণে গুণ হবে 8 এবং 8 এর পাওয়ার হবে 1 যেহেতু 6 হচ্ছে 1 নং অবস্থানে রয়েছে অর্থাৎ 6 এর পজিশন হচ্ছে 1। তারপরে যোগ দিয়ে পরবর্তী সংখ্যায় যেতে হবে। একটা যোগ সাইন লিখবো। লেখার পরে পরবর্তী সংখ্যা হচ্ছে 5। এই 5 এর সাথে আবারও 8 গুণ দিব। 8 এর পাওয়ার হবে এবার 0। যেহেতু 8 5টা সংখ্যাটা এই 5 সংখ্যাটা একদম শুরুতে ছিল অর্থাৎ ডান দিক থেকে একদম শুরুতে। যেহেতু আমরা ডান দিক থেকে বাম দিকে যাওয়ার কথা বলছি অর্থাৎ অবস্থান গুনতে গেলে সর্বদাই ডান দিক থেকে বাম দিকে যেতে হবে এইভাবে অবস্থান গুনতে হবে। তো এটা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বা ডান দিক থেকে বাম দিকে যেতে হবে।
তো 8 এর পাওয়ার এর কারণে আমরা 0 হিসেবে দিয়ে দিছি। আমরা আগেই জানি যে কোনো কিছুর পাওয়ার 0 থাকলে তার মান হয় 1। আর 6 গুণন 8 এর পাওয়ার 1, 8 এর পাওয়ার 1 থাকলে 8 একে 8 ই থাকবে। 6 গুণন 8 যোগের সাইনের জায়গায় যোগ সাইন। আর 5 সাথে গুণ দেওয়া আছে 1। যেহেতু 8 এর পাওয়ার হচ্ছে 0 তাই তার মান হবে 1। তো 6 8 এ 48 আমরা জানি 6 এবং 8 এর গুণফল হচ্ছে 48 প্লাস 5 একে 5 ওইখানে 5 48 এবং 5 মিলে হচ্ছে টোটাল যোগফল হচ্ছে 53। এই যে 53 সংখ্যাটা পেলাম এটা মূলত হচ্ছে একটা ডেসিমাল সংখ্যা। অর্থাৎ আগে আমরা 3e হেক্সাডেসিমালের একটা নাম্বার নিয়ে নিছি ওইটা ডেসিমালে প্রকাশ করেছি এবং 65 অক্টাল সংখ্যাটিকেও আমরা এইবার ডেসিমালে নিয়ে নিলাম এবং এটা রেজাল্ট হলো 53। তো মোট আগে 3 হেক্সাডেসিমাল থেকে আমরা যে সংখ্যাটি পেয়েছিলাম ডেসিমালে এটা ছিল 62 এবং এখন 65 অক্টাল সংখ্যাকে আবার ডেসিমেলে রূপান্তরিত করে আমরা পেলাম 53 অর্থাৎ 53। এই দুই ডেসিমাল সংখ্যাকে যোগ করলে আমরা টোটাল যোগফল হয় 115। নিচে বেজ 10 দ্বারা বোঝানো হচ্ছে এটা হচ্ছে সে ডেসিমাল সংখ্যা। এখানে এমন কোনো সমস্যা নাই। অর্থাৎ বেজ যদি নিচে 10 দিয়ে দেওয়া হয় তাহলে বুঝে নিতে হবে এটা আসলে মূলত ডেসিমাল সংখ্যা। তো 115 সংখ্যাটি হচ্ছে মূলত ডেসিমাল সংখ্যা এবং এটা হচ্ছে যে মিনহাজ যে দুইটি বই ক্রয় করেছিল ওই দুইটা বইয়ের ক্রয় মূল্য ডেসিমেলে আমরা নিয়ে আসছি। ডেসিমাল হচ্ছে 115 টাকা। যেহেতু আমরা আমাদের একটা কমন সংখ্যা পদ্ধতি ডেসিমেলে নিয়ে আসছি 115 টাকা, আমরা বুঝে ফেলছি 115 টাকা। তো আমাদের প্রশ্নের মধ্যে চাওয়া হয়েছিল যে কি আমরা কি করব দুইটা ক্রয় মূল্য হেক্সাডেসিমালে প্রকাশ করে দিব। যেহেতু আমরা সরাসরি হেক্সাডেসিমালে প্রকাশ করতে পারিনি, দুইটাই বইয়ের ক্রয় মূল্য প্রথমে আমরা ডেসিমেলে নিয়ে নিলাম। ডেসিমেলে নিয়ে দুইটি বইয়ের ক্রয় মূল্য যোগ করে টোটাল ক্রয় মূল্য দেখা গেল 115 টাকা। 115 টাকাকে এখন যদি আমরা হেক্সাডেসিমালে প্রকাশ করি তাহলে আমাদের উত্তর হয়ে যাবে। তো এখন ডেসিমালকে হেক্সাডেসিমালে প্রকাশ করি। তো কিভাবে প্রকাশ করব? যে 115 আছে এই 115 সংখ্যাটিকে 16 দ্বারা ভাগ করে নিতে হবে। যদি 16 দ্বারা ভাগ করি অর্থাৎ একটা ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল, অক্টাল কিংবা বাইনারিতে যেতে গেলে তার বেস বা ভিত্তি দ্বারা ভাগ করতে হয়। এক্ষেত্রে যেহেতু আমরা হেক্সাডেসিমেলে যাব এর জন্য 16 দ্বারা ভাগ করতে হবে। যদি এখান থেকে আমরা অক্টালে যেতাম তাহলে অক্টালে 8 দ্বারা ভাগ করে নিতে হতো। যদি এখান থেকে বাইনারিতে যেতাম তাহলে আমরা 2 দ্বারা ভাগ করে নিতাম। তো 16 কে 115 কে 16 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে 7 বার যাবে। এই 7 বার যতবার যাবে এই তত বারটাকে আমরা কি করব? এই জায়গায় লিখে দিব। আমরা একটু উদাহরণের সাহায্যে দেখি যে কিরকম আমরা এই কাজটা করতে পারি। আমরা আলাদা একটা অংশে এই 16 লিখলাম। 16 লিখে 115 অর্থাৎ 115 আলাদাভাবে লিখে নিলাম। নিয়ে আমরা যদি দেখি তো 7 বার যাবে। এটা যদি 7 বার যায় তাহলে আমাদের টোটাল সংখ্যাটা হবে 112। 7 16 হচ্ছে 112। তো 7 16 যদি 112 হয় তাহলে আমাদের কাছে অবশিষ্ট থাকবে 3। এই অবশিষ্ট 3 এই হচ্ছে আমাদের ভাগের ফর্মুলা। ক্যালকুলেটর ব্যবহার করেও সেটা করা যেতে পারে। আবার এরকম করে আলাদা করে ভাগ করা যেতে পারে। তো এই যে ৭, এই ৭ সংখ্যাটা কোথায় আসবে? যে অর্থাৎ এইটা যে কত বার গেল, যত বার গেল এই বারটা হচ্ছে মূলত এই জায়গায় এসে বসবে। অর্থাৎ এই ৭, এই ৭ টা হচ্ছে এই জায়গায়। আর যে ভাগশেষটা অর্থাৎ ভাগশেষটা রয়ে গেল ওই ভাগশেষটা কি হবে? ভাগশেষটা এই জায়গায় এসে বসবে। এই হচ্ছে কৌশল। অর্থাৎ প্রতি ক্ষেত্রে আমরা যে সংখ্যাটা এই জায়গায় রয়েছে ওই সংখ্যাটাকে আমরা ভাগ দিব 16 দ্বারা এবং ভাগ করে ভাগফলটা হবে এর নিচে চলে আসবে এবং অবশিষ্ট যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যাটা আমাদের এই জায়গায় লিখে দিতে হবে। অর্থাৎ এই জায়গাটা লিখে দিতে হবে। তো আমরা এগুলা একটু মুছে নেই। মুছে নিলে পরে আমাদের জন্য বিষয়টা একটু ক্লিন থাকুক। ক্লিন থাকলে পরে আমরা খুব সহজেই বুঝে নিব। যাই হোক অতঃপর আমাদের কি করতে হবে? এই 16 দিয়ে পুনরায় এই ৭ কে ভাগ দিতে হবে। অর্থাৎ ভাগ ততক্ষণ করতে হবে যতক্ষণ না এই জায়গায় শূন্য আসতেছে। অর্থাৎ শূন্য বার যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভাগ দিতে হবে। যেহেতু 16 সংখ্যাটি বড় এবং ৭ সংখ্যাটি ছোট, সেক্ষেত্রে এটা শূন্য বার যাবে। আমরা আরো একবার দেখি আসলে কিভাবে শূন্য বার যায়। এইখানে আমরা 16 লিখলাম। 16 লেখার পর এখানে মাঝখানে হচ্ছে ভাগ দিতে হবে ৭ কে। আমরা ৭ সংখ্যাটি নিলাম। ৭ সংখ্যাটা নেওয়ার পর 16 হচ্ছে শূন্য বার যাবে। যেহেতু 16 একে 16 একবার গেলেই হয় না। ৭ সংখ্যাটি অনেক ছোট। তো ০ বার গেলে এটা হচ্ছে ১৬ শূন্য ০ হয়। তো এই ১৬ শূন্য যখন ০ হয় তখন ৭ থেকে ০ বাদ দিলে অবশিষ্ট থাকে ৭। আমরা আগেই বলেছিলাম ভাগফল অর্থাৎ যতবার যাবে ঠিক তত বারটা হবে এই জায়গায়। এই যে এই জায়গায় এবং যে ভাগশেষ যেটা অবশিষ্ট থাকে এই অবশিষ্ট সংখ্যাটা চলে আসবে কোথায়? এই অংশে। আমরা অবশিষ্ট সংখ্যাটাকে আমরা দেখিয়ে দিব।
তো অবশিষ্ট এই ৭ কে এই জায়গায় লিখে দিলাম। আর সহজ টেকনিক হচ্ছে যখন এইরকম সংখ্যাকে ভাগ দিতে হবে, যেকোনো পদ্ধতির ক্ষেত্রে যখন এরকম সংখ্যা ধরো আমরা ভাগ করব, ভাগ করার ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে আ সংখ্যাটি যখন ছোট হয়ে যাবে, অর্থাৎ এই সংখ্যাটি যখন ছোট হয়ে যাবে, এই সংখ্যাটি যখন ছোট হয়ে যাবে আর এই সংখ্যাটি যখন বড় হবে তখন অটোমেটিক্যালি এখানে আমরা একটা শূন্য বসিয়ে দিব এবং এই সংখ্যাটিকে এই জায়গায় বসিয়ে দিব। তাহলে আমাদের হয়ে যাবে। তো এরপরে আমাদের কাজ হবে গুরুত্বের সংখ্যার দিক বসানো। অর্থাৎ এমএসপি বা মোস্ট সিগনিফিক্যান্ট বিট এবং এলএসপি বা লিস্ট সিগনিফিক্যান্ট বিটকে দাগাঙ্কিত করা। অর্থাৎ কোন দিক থেকে সংখ্যাটিকে গুনবো? উপর থেকে নিচের দিকে নাকি নিচ থেকে উপরের দিকে? সেক্ষেত্রে সর্বদাই ভাগের ক্ষেত্রে সর্বদাই হবে নিচ থেকে উপরের দিকে। অর্থাৎ এমএসপি হবে নিচে এবং এলএসপি হবে উপরে। সংখ্যাটাকে আমরা লিখবো নিচ থেকে উপরে। অর্থাৎ 73, 37 নয়, এটা অবশ্য 73। তাইলে দেখা যাচ্ছে আমরা ১১৫ যে ডেসিমাল সংখ্যাটি ছিল, ওই ডেসিমাল সংখ্যাটিকে ভাগ দিয়ে আ যে সংখ্যাটি পেয়েছি অর্থাৎ হেক্সাডেসিমাল যে সংখ্যাটি পেয়েছি, হেক্সাডেসিমাল সংখ্যাটি হচ্ছে 73, অর্থাৎ 73 হেক্সাডেসিমাল। সুতরাং মিনহাজ মোট বই ক্রয় করলেন 73 হেক্সাডেসিমাল টাকা। তার মানে আমরা বুঝলাম যে আসলে মিনহাজ ১১৫ না, আমরা যে ভাষাটা বুঝি অর্থাৎ বোধগম্য কমন যে ভাষা সেটা হচ্ছে ডেসিমাল। ওই ডেসিমাল ভাষা আমরা বুঝলাম মূলত ১১৫ টাকার বই মিনহাজ ক্রয় করলেন। কিন্তু যেহেতু আমাদের প্রশ্নের মধ্যে চাওয়া হয়েছিল যে এই সংখ্যাটিকে হেক্সাডেসিমালে প্রকাশ করে দিতে হবে, তাই আমরা ১১৫ কে হেক্সাডেসিমালে নিয়ে এসে দেখলাম 73 হেক্সাডেসিমাল সংখ্যা হয়েছে। অর্থাৎ মূলত তিনি 73 হেক্সাডেসিমাল টাকার বই ক্রয় করেছিলেন, যা ডেসিমেলে মূলত ১১৫ টাকায় ছিল। তো গ নম্বর প্রশ্ন এই অংশে এইভাবে সমাধান হয়ে গেল। এতটুকু দিতে পারলে পূর্ণ নম্বর পাওয়া যাবে। এরপর দেখি আমরা গ নং প্রশ্নে আসলে কি চাওয়া হয়েছে এবং তার সমাধান আমরা কিভাবে দিতে পারি। তো গ নং প্রশ্নে বলা হয়েছিল মিনহাজের ক্রয় করা বই দুটির পার্থক্য যুগের মাধ্যমে নির্ণয় করা সম্ভব কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করা। অর্থাৎ মিনহাজ যে দুটি বই ক্রয় করেছিলেন, একটি হচ্ছে 3 হেক্সাডেসিমাল আর একটা 65 অক্টাল। অর্থাৎ এই দুইটা টাকার বই উনি কিনছিলেন। দুইটা বই দুইটা টাকা দিয়ে মূলত দুইটি বাজেটের মাধ্যমে উনি কিনছিলেন। এই বইয়ের এই যে ২ টা টাকা, এই ২ টা টাকার পার্থক্য, অর্থাৎ এই ২ টার মধ্যে মূলত পার্থক্য কত এটি নির্ণয় কি যুগের মাধ্যমে সম্ভব কিনা? যদি এই ধরনের প্রশ্ন হয় বুঝে নিতে হবে এটা ২ এর পরিপূরকের ইঙ্গিত দেওয়া হচ্ছে এবং ২ এর পরিপূরকের সাহায্যে আমরা বাইনারিতে এই কাজটা করে নিতে হবে। তো এটার জন্য স্ট্র্যাটেজি বা কৌশল কিরকম হতে পারে? কৌশলটা আমরা আগেই দেখে নিয়েছি। এই কৌশলটা মূলত উত্তরের মধ্যে দেয়া লাগবে না। এটা বোঝানোর স্বার্থে এই কৌশলের অংশটা দেওয়া হয়েছে যে আমাদের কি কাজ করতে হবে। তো কৌশল নাম্বার ১, সংখ্যা দুটিকে বাইনারিতে রূপান্তর করতে ৮ বিটে পরিণত করতে হবে। বোঝা গেল যে দুটি ক্রয় মূল্য ছিল উনার এই দুটি ক্রয় মূল্যকে প্রথমে বাইনারিতে নিয়ে নিতে হবে এবং ৮ বিটে পরিণত করতে হবে। যদি বাইনারি সংখ্যাটা ৮ বিট অটোমেটিক্যালি হয়ে যায় সেক্ষেত্রে তো ৮ বিট আছেই। যদি দেখা যায় ৮ বিটের চাইতে কম হয় সেক্ষেত্রে আমাদেরকে ৮ বিটে পরিণত করতে হবে। কিভাবে ৮ বিটে পরিণত করব আমরা এটা দেখে নিব। দ্বিতীয়ত, দ্বিতীয় সংখ্যাটিকে ২ এর পরিপূরক বানাতে হবে। অর্থাৎ যেখানে ২ টি সংখ্যা থাকবে এই ধরনের প্রশ্নে সচরাচর ২ টি সংখ্যা দেওয়া হয় এবং একটি সংখ্যা ছোট এবং একটি সংখ্যা বড় থাকে। অর্থাৎ পরবর্তী সংখ্যা সর্বদাই ছোটই হয়। ওই সংখ্যাটিকে আমরা কি করব? ২ এর পরিপূরক হিসাবে তৈরি করে নিব। যখন ২ এর পরিপূরক তৈরি করব তখন ১ম সংখ্যার সাথে ২য় সংখ্যা যদি যোগ করে দেই তাহলে আসলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল বের হয়ে পড়বে। আর সর্বশেষ স্টেপ বা ধাপ হচ্ছে বাইনারি সংখ্যা দুটির যোগ সম্পন্ন করতে হবে। অর্থাৎ যে দুটি বাইনারি সংখ্যা আমরা পেলাম, প্রথম কথা হচ্ছে প্রথম সংখ্যাটিকে আমরা শুধুমাত্র বাইনারিতে রূপান্তরিত করব এবং কনফার্ম করব এটা ৮ বিট হয়েছে। আর দ্বিতীয় সংখ্যাটিকেও একইভাবে বাইনারিতে রূপান্তরিত করে আমরা ২ এর পরিপূরক বানাবো। এটাও হতে হবে ৮ বিট। আমরা এই প্রসেসটা দেখব। আর সর্বশেষ আমরা এই ২ টা সংখ্যার মধ্যে বাইনারি যোগের কাজ সম্পন্ন করব তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাব। তো উত্তরটা কিরকম দিতে হবে? উত্তরটা হচ্ছে যেমন মিনহাজের ক্রয়কৃত দুটি বইয়ের পার্থক্য যুগের মাধ্যমে নির্ণয় সম্ভব। যেমন মিনহাজের ১ম বইয়ের ক্রয় মূল্য হচ্ছে 3E হেক্সাডেসিমাল। ১ম কাজ হচ্ছে 3E হেক্সাডেসিমালকে বাইনারিতে নেওয়া। যেহেতু আমাদের কৌশলে বলাই আছে বা কৌশলে আমরা এটা আমরা জানি যে ১ম এ আমাদেরকে কি করতে হবে? বাইনারিতে নিয়ে যেতে হবে। তো 3E যেহেতু সংখ্যাটি হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে সরাসরি বাইনারিতে আসতে গেলে প্রত্যেকটা ডিজিটের ৪ বিট করে আমরা অবশ্যই হেক্সাডেসিমালে রূপান্তর করতে পারি। তো এখানে খুব সহজ একটি পদ্ধতি দেখানো হয়েছে। এখানে 3E সংখ্যাটিকে তীর চিহ্ন দ্বারা এখানে আমরা লাল কালি দ্বারা আলাদা করে দিয়েছি। উদ্দেশ্য হচ্ছে এর সমাত্রিক বাইনারি মান হচ্ছে 1110, এই ৪ ডিজিট। কিন্তু ৩ এর সমাত্রিক আ বাইনারি মান হচ্ছে মূলত 11, এই ২ টাই। তো সেক্ষেত্রে আরো ২ টা শূন্য আমরা এড করছি যেহেতু এটা হেক্সাডেসিমাল সংখ্যা, অর্থাৎ হেক্সাডেসিমাল সংখ্যার থেকে বাইনারি সংখ্যায় যাওয়ার সময় প্রতি ক্ষেত্রেই প্রত্যেকটা সংখ্যার মূলত ৪ বিট করে নিতে হবে। তো ৪ বিট করে নিলে যেহেতু ৩ এর জন্য আমাদের বাইনারি মান হচ্ছে 11, ২ টা ১, আরো ২ টা সংখ্যার ঘাটতি থাকে সেক্ষেত্রে আমরা বাম পাশে ২ টি শূন্য এড করে মোট ৪ ডিজিট
হিসাবে তৈরি করে নিব। সেক্ষেত্রে 3e হেক্সাডেসিমাল, অতএব 3e হেক্সাডেসিমাল সমান হচ্ছে 00111110, অর্থাৎ 00111110। এই সংখ্যাটি হচ্ছে মূলত 3e হেক্সাডেসিমাল এর বাইনারি মান। অলরেডি আমরা দেখতে পাচ্ছি এখানে 4 টা ছিল, এখানে 4 টা, মোট 8 টা হয়ে গেছে। সেক্ষেত্রে আর অতিরিক্ত বিট এডের বা যোগ করার কোনো প্রয়োজন নেই। আমরা 8 বিট অলরেডি পেয়ে গেছি। তো আমরা পরবর্তী সংখ্যার দিকে যাই, অর্থাৎ পরবর্তী সংখ্যা যেটা ছিল 65, মিনহাজের দ্বিতীয় বইয়ের ক্রয়মূল্য 65 অক্টাল। এই সংখ্যাটিকে আমার কি করতে হবে? আবার বাইনারিতে নিয়ে যেতে হবে। তো এইখানে মনে রাখার বিষয় হচ্ছে হেক্সাডেসিমাল থেকে যখন আমরা বাইনারিতে যাচ্ছি তখন প্রতিটা বিট হবে 4 বিটের। যদি 4 বিট না হয় সেক্ষেত্রে বাম পাশে অতিরিক্ত শূন্য এড করে দিতে হবে। এক্ষেত্রে অক্টালের বেলায় হচ্ছে প্রতিটা বিট থেকে বাইনারিতে যেতে গেলে হবে 3 বিট, এবং যদি 3 বিট না হয় সেক্ষেত্রে অতিরিক্ত একটি শূন্য এড করে দিতে হবে। অবশ্যই শূন্যটি বাম পাশে এড করতে হবে। তো আমরা এইভাবে লিখলাম, মিনহাজের দ্বিতীয় বইয়ের ক্রয় মূল্য ছিল 65 অক্টাল সংখ্যা। 5 এর সমান, এইখানে 5 দিয়ে তীর চিহ্ন দ্বারা দেখিয়ে দিব। 5 এর সমান বাইনারি মান ছিল 101, আর 6 এর সমাত্রিক বাইনারি মান হচ্ছে 110। এটা ক্যালকুলেটর ব্যবহার করে আমরা নিয়ে নিতে পারি, অথবা কয়েকটি সংখ্যা মুখস্থ রেখে দিলেই চলে। যেমন 0 এর ক্ষেত্রে 0, 1 এর ক্ষেত্রে 1, 2 এর ক্ষেত্রে 10, 3 এর ক্ষেত্রে 11। এই 2-3 টা সংখ্যা আমাদের মুখস্থ থাকলে পরবর্তী সংখ্যা কত হবে সেটা অটোমেটিক্যালি আমরা জেনে নিতে পারবো। আর যদি কখনো সমস্যা হয় আমরা ক্যালকুলেটর ব্যবহার করে সহজেই বের করে ফেলতে পারি যে কিভাবে 5 এর সমমাত্রিক বাইনারি মান কত হবে। যদি একান্ত তাও না পারি সেক্ষেত্রে প্রত্যেকটা সংখ্যাকে, অর্থাৎ 5 কে আমরা যদি 2 দ্বারা ভাগ করি, তাহলে 2 দ্বারা ভাগ করলে অবশিষ্ট সংখ্যাগুলোকে নিচ থেকে উপরের দিকে সাজালে এমনিতেই আমরা পেয়ে যাব মূলত আসলে 5 এর সমমাত্রিক বাইনারি মান কত বা 6 এর সমমাত্রিক বাইনারি মান কত। এমনকি 65 টোটাল 65 সংখ্যাটি যদি ডেসিমাল হয় তাহলে টোটাল সংখ্যাটিকে আমরা ভাগ করে নিবে। এই ক্ষেত্রে এখানে টোটাল সংখ্যাটিকে ভাগ করা যাচ্ছে না, যেহেতু সংখ্যাটি হচ্ছে অক্টাল সংখ্যা। তো ৫ এর সমমাত্রিক সংখ্যাটা হচ্ছে 101, এবং ৬ এর হচ্ছে 110। আমরা যদি এভাবে ধরি যে ৫ এর সমান হচ্ছে ১০১, পরবর্তী ৬ এর হচ্ছে ১১০। যেহেতু আমরা ০ এবং ১ আ ছাড়া অন্য কোনো ডিজিট আমরা ব্যবহার করতে পারব না। সেহেতু ১০১ এর পরে ১১০ ই আসে। এরপরে ৭ এর জন্য ১১১ হবে, ৮ এর জন্য আবার পরবর্তী সংখ্যা হবে। অর্থাৎ ১১১ এর পরে দেখা যাচ্ছে ১১২ হবে না, ১৩ হবে না, সরাসরি ১০০০ হয়ে যাবে। তো এইভাবে আমরা সংখ্যা কয়েকটা যদি আমরা মনে রেখে দেই, অর্থাৎ ২, ৩, ৪, ৫, ৬, তাহলে মোটামুটি আমাদের মেক্সিমাম গণিতেরই সমাধান করে নিতে পারবো। তো ৫ এর জন্য হচ্ছে 101, ৬ এর জন্য 110। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে সংখ্যা এখানে ৩ টা, এখানে ৩ টা, মোট হচ্ছে ৬ টা। তাহলে ৬৫ অক্টাল সংখ্যা মোট বাইনারি সংখ্যা হবে 110 এবং 101। বোঝার সুবিধার্থে এই 110 এই জায়গায় নিয়ে আসছি। এটার কালার এবং এটার কালারের সম্পর্ক রয়ে গেছে, এবং এটার কালারের সাথে এটার কালারের সম্পর্ক আমরা রেখে দিয়েছি। মূলত 110 এবং 101 এই ২ টা সংখ্যাকে একত্রে লিখলে হবে মূলত 65 অক্টাল সংখ্যার বাইনারি রূপ। কিন্তু যেহেতু এটা মূলত ৬ বিট, আমাদের কাঙ্ক্ষিত হচ্ছে ৮ বিট রেজিস্টারে পরিণত করে নিতে হবে। সেক্ষেত্রে আমরা লিখে দিয়েছি বা 65 অক্টাল সমান হচ্ছে 00। এই যে ২ টা শূন্য অতিরিক্ত এড করে দিছি, অর্থাৎ এই সংখ্যার বাম পাশে, সর্ববাম পাশে ২ টা শূন্য অতিরিক্ত এড করে আমরা মূলত ৮ বিট রেজিস্টার ব্যবহার করে এটাকে ৮ বিটে পরিণত করে নিয়েছি। যেহেতু আগেই আমরা বলেছিলাম একটা সংখ্যাকে ৮ বিটে, অবশ্যই এই ধরনের গণিত সমাধান করার পূর্বে প্রত্যেকটা বাইনারি সংখ্যাকে ৮ বিট রেজিস্টারে পরিণত করে নিতে হবে। তো এটাকে প্রথমে আমরা কি করেছি, ৮ বিট রেজিস্টারে পরিণত করে নিলাম। ২ টা শূন্য বা ২ টা ডিজিট কম ছিল, সেক্ষেত্রে বাম পাশে ২ টা শূন্য অতিরিক্ত এড করে ৮ বিটে পরিণত করে নিলাম। ৮ বিটে পরিণত করার পর যেহেতু আমরা স্ট্র্যাটেজি বা কৌশলে বলছিলাম যে দ্বিতীয় সংখ্যাটিকে ২ এর পরিপূরক করতে হবে। তো ২ এর পরিপূরক করার জন্য প্রথমে তো এটাকে ৮ বিটে তৈরি করে নিলাম ২ এর পরিপূরক তৈরি করার জন্য। এরপরে সংখ্যাটাকে প্রথমে ১ এর পরিপূরক, বা এটাকে নিগেশন ও বলে থাকি। আমরা বাংলায় বলি উল্টাইয়ে, অর্থাৎ উল্টিয়ে পাই। সংখ্যাটিকে ১ এর পরিপূরক করে পাই সমান। এটা লেখা হইছে যে এই সংখ্যাটিকে মূলত ১ এর পরিপূরক করে পাই। তো ১ এর পরিপূরক বলতে আমরা কি বুঝি? অর্থাৎ নিগেশন বা বিপরীতকরণ বুঝি। ০ থাকলে ১ বসাবো, ০ থাকলে ১ বসাবো, ১ থাকলে ০ বসাবো। সেই হিসাবে ১ম শূন্যের জন্য এখানে ১, এইটা যেহেতু গ্রিন কালার আমরা ব্যবহার করেছি, এটার সাথে এই যে ০ যে ১ এ রূপান্তরিত করেছি, এইটা বোঝার সুবিধার্থে আমরা এই কালার সমান রেখেছি। অর্থাৎ ০, ১ হয়েছে। এই ০ টা ১ এ রূপান্তরিত হইছে। ১ থাকলে এখানে ০ হবে, এই ১ এর জন্য ০ হবে, এই ০ এর জন্য ১ বসবে। এরপরে এই ১ এর জন্য ০ বসবে, এই ০ এর জন্য ১ বসবে, এবং এই ১ এর জন্য ০ বসবে। অর্থাৎ টোটালি বিপরীত করে দিতে হবে। ০ থাকলে ১ বসাতে হবে, ১ থাকলে ০ বসাতে হবে। এর ব্যতিক্রম কোনো কিছু নাই। এটাকে আমরা ১ এর পরিপূরক বলি। অনেক সময় এটাকে নেগেশন বলা যায়। অর্থাৎ একটা ৮ বিট রেজিস্টারকে সোজা বিপরীত করলে, অর্থাৎ ০ কে ১ এবং ১ কে ০,
হিসাবে তৈরি করে নিলে এটা হয় একের পরিপূরক, এটাকে আমরা নিগেশন বা বিপরীতকরণ বলে থাকি। এই যে একের পরিপূরক যেটি তৈরি হলো, একের পরিপূরক সংখ্যাটির সাথে আরো অতিরিক্ত একটি এক যোগ করে দিলেই, অর্থাৎ বাইনারিতে যোগ করে দিলে ২ এর পরিপূরক তৈরি হয়ে যাবে। তো ০ এবং ১ বাইনারিতে যোগফলের ক্ষেত্রে আমরা জানি যে সব ক্ষেত্রেই বীজগাণিতিকের নিয়ম সমান। শুধুমাত্র ১ এবং ১ যোগ করলে ০ হয় এবং হাতে থাকে ১, অর্থাৎ ক্যারি ১ থাকে। এই বিষয়টা শুধুমাত্র ব্যতিক্রম, অন্যথায় সব ক্ষেত্রেই বীজগণিতের যোগ এবং বাইনারির যোগ সেম। তো এই ক্ষেত্রে যেহেতু ০ এবং ১ এর যোগফল হবে, সেক্ষেত্রে ০ এবং ১ এ বীজগণিতেও ১ হয়, বাইনারিতেও ১ হবে, ব্যতিক্রম নাই। পরবর্তীতে এখানে হাতে থাকার কোনো বা ক্যারির সুযোগ নাই। যেহেতু এখানে ১ এবং ১ যদি যোগ হতো, সেক্ষেত্রে একটা ক্যারি বিট থাকতো। যেহেতু কোনো ক্যারি বিট নাই, তাহলে ১, ০ এবং ১ যোগফল হচ্ছে ১, আর বাকি অংশটুকু যেরকম আছে ঐরকমই থাকবে, যেহেতু হাতে কোনো ক্যারি নাই। এই ১ এর জায়গায় ১ বসবে, এই ০ এর জায়গায় ০ বসবে, এই ১ এর জায়গায় এই ১ বসবে, এই ০ এর জায়গায় ০, এই ০ এর জায়গায় এই ০ এবং এই ১ এর জায়গায় এই ১, এই ১ এর জায়গায় এই ১। অর্থাৎ এই টোটাল জিনিসটা কালারিং করার মাধ্যমে আমরা সহজেই বুঝিয়ে দিয়েছি আসলে কোন ১ এর জন্য কোন ১ কিভাবে বসছে। এই যে এটা পরিবর্তিত হয়েছে, অর্থাৎ ০ এবং ১ যোগ করার ফলে যে এটা ১ হয়েছে, এটার জন্য একটা পরিবর্তিত কালার ব্যবহার করা হয়েছে। মূলত এখানে কোনো ক্যারি বিট নাই বিধায় বাকি সব সংখ্যাগুলো যেরকম আছে ঠিক সেরকমই বসবে। এই সংখ্যাটিকে মূলত আমরা ২ এর পরিপূরক বলি। অর্থাৎ প্রথমে একটা সংখ্যাকে বাইনারিতে রূপান্তরিত করা, অতঃপর তাকে ৮ বিট কনফার্ম করা। অর্থাৎ ৮ বিট হয়েছে কিনা। যদি ৮ বিট না হয় সেক্ষেত্রে বাম পাশে অতিরিক্ত শূন্য যোগ করা। ওইটাকে নেগেশন বা বিপরীতকরণ। নেগেশন বা বিপরীতকরণতে বলতে আমরা বুঝতেছি ০ থাকলে ১ এবং ১ থাকলে ০, এরকম উল্টিয়ে সাজিয়ে বসিয়ে দেওয়া। সাথে যদি আরো একটি অতিরিক্ত ১ যোগ করে দেই, তাহলে যে যোগফলটা আসবে এই যোগফলটাই হবে ২ এর পরিপূরক। এই সংখ্যাটি মূলত হচ্ছে একটা নেগেটিভ সংখ্যা। অর্থাৎ মূলত আমরা এই সংখ্যাটি পেলাম কোথায়? 65 অক্টাল এই সংখ্যা থেকে পাচ্ছি। এই সংখ্যাটা মূলত ছিল পজিটিভ, কিন্তু ২ এর পরিপূরক করার পর এটা হচ্ছে -65। এর কারণে আমরা এখানে লিখে বাম পাশে এটা লিখে দিছি -65 এই বাইনারি মান। তো এটা হচ্ছে ২ এর পরিপূরক। এখন আমরা ২ টা সংখ্যাই আমরা পেয়ে গেছি। একটা সংখ্যা ছিল আগের থেকে আমরা বের করা 2e হেক্সাডেসিমাল থেকে নিয়ে এসেছিলাম। এটা হচ্ছে সরি 2e না 3e হেক্সাডেসিমাল। এখানে আমরা 3e হেক্সাডেসিমাল এর মান ছিল 00111110। আর -65 এর জন্য যে বাইনারি মানটা পেলাম, ওই বাইনারি মানটা এর ঠিক নিচে সোজাসুজি এখানে বসিয়ে দেব। বসিয়ে দিয়ে আমরা যোগফলটা বের করে দেব। তো যোগফলের ক্ষেত্রে আমরা দেখি ০ এবং ১, এই ০ এবং ১ যোগ করলে হবে ১। আর কোনো হাতে ক্যারি নেই। তো এই ১ এবং এই ১ যোগ করলে কিন্তু যোগফল হচ্ছে ০। আগেই বলেছিলাম ১ এবং ১ যোগ করলে ব্যতিক্রম। যোগফল হবে ০, হাতে থাকবে ১। তো সেক্ষেত্রে ১ এবং ১ যোগ করলে ০, হাতে আছে ১। তো হাতের ১ এর সাথে এই জায়গায় এটা ক্যারিটা নিয়ে আসবো। যেহেতু ১ এবং ০ যোগ করলে আসলে মূলত একই থাকতো, কিন্তু হাতের ১ যোগ করলে আবার কিন্তু তৃতীয় সংখ্যা, অর্থাৎ হাতের ১ টা হচ্ছে তৃতীয় সংখ্যা। এই তৃতীয় সংখ্যাটা যোগ করলে এইটা হচ্ছে ০, অর্থাৎ ১ এ যোগ করলে ০, আবারও হাতে আছে ১। যখন হাতে আরো একটা ১ আছে, তখন কিন্তু এই লাইনে অলরেডি ২ টা ১ রয়েছে। আর হাতের ১ মিলে মোট ৩ টা ১। তো বাইনারির ক্ষেত্রে একটা সহজ বিষয় হচ্ছে ৩ টা ১ এর যোগফল ১ এবং হাতেও থাকে ১। এই বিষয়টা যদি মাথায় থাকে তাহলে খুব সহজেই আমরা যোগফলগুলা করে নিতে পারি। অর্থাৎ এইখানে ১, এইখানে ১, সাথে হাতে আমাদের বা ক্যারি আরো ১ ছিল। সেক্ষেত্রে ৩ টা ১। ৩ টা ১ এর যোগফল হচ্ছে ১, আমরা বসিয়ে দিছি। হাতে কিন্তু ১ থাকে, অর্থাৎ ক্যারি বিট ১ থাকে। সেক্ষেত্রে এই পাশে এসে এই ক্যারি বিটটা বসাতে হবে। ১ এবং ০ যোগফলে নরমালি ০ ই হইতো, কিন্তু ক্যারি ১ থাকায় আরো ১ যোগ করলে ১ এবং ১, ওই ১ এ ০, হাতে আছে ১। একইভাবে এইখানেও ১ এবং ০ যোগ করলে ১ হইতো, কিন্তু যেহেতু আগের জায়গা থেকে একটা ক্যারি বিট আছে, সেক্ষেত্রে ১ এবং ০ যোগ করলে ১ এবং সাথে ক্যারিটা যোগ করলে ১ এবং ১, যোগফল হচ্ছে ০, হাতে আছে ১। তো হাতে যে ১ আছে, ওই হাতের ১ এর সাথে এইখানেও শূন্যের ব্যাপারটা আমরা ভুলে যেতে পারি, যেহেতু শূন্যের কোনো মান নেই। তো সেক্ষেত্রে ১ এবং ওই ক্যারি ১, এই শূন্যের কথা বাদ দিলাম। ক্যারি ১ এর সাথে যোগ করলে কিন্তু আবারও যোগফল হচ্ছে ০, হাতে আছে ১। আবার ওই হাতের ১ এর সাথে এই ১ যোগ করলে, যেহেতু এখানে ০ আছে, শূন্যের কোনো ভ্যালু নাই। হাতের ক্যারি ১ এর সাথে ওই ১ যোগ করলে হচ্ছে যোগফল ০, হাতে আছে ১। এই হাতের ১ টা যেহেতু আর বাম পাশে কোনো ডিজিট নেই, এই জায়গায় আমরা হাতের ১ টা বা ক্যারি বিটটা বসিয়ে দিলাম। এখন যদি আমরা হিসাব করি তাহলে দেখব যে এখানে মোট ৯ টি সংখ্যা। অর্থাৎ এই সংখ্যাটা হচ্ছে ৯ নম্বর সংখ্যা। ৯ নম্বর সংখ্যা হচ্ছে ক্যারি বিট। এই ক্যারি বিটটা হচ্ছে অতিরিক্ত বিট বা ওভারফ্লো হিসেবে বিবেচিত হয়। এটাকে আমাদের সচরাচর অঙ্কের মধ্যে গুণা হয় না। অর্থাৎ এটাকে ওভারফ্লো হিসেবে বিবেচিত হয়। মোট যেহেতু ৮ বিট রেজিস্টার, ৯ নম্বর ডিজিটকে আমরা ওভারফ্লো হিসেবে বিবেচিত করব এবং এইটা গুনার ক্ষেত্রে ওইটাকে আমরা গুনব না। তো সেক্ষেত্রে এখানে ৮ বিটের দেখা যাচ্ছে যে এই সর্ববামের এই যে ৪ টা শূন্য রয়েছে, কিন্তু সর্ববামের ৪ টা শূন্যের যেহেতু কোনো ভ্যালু নাই, আমরা মূলত এই জায়গা থেকে আমরা সংখ্যাটা গুনতে পারি ১, ০, ০, ১।
অর্থাৎ দেখলাম যে ব্যবধানটা হচ্ছে যোগফল ঠিকই করছি, কিন্তু যেহেতু একটা সংখ্যা ২ এর পরিপূরকের মাধ্যমে নেগেটিভ হয়ে গিয়েছিল, এই কারণে ২ টা সংখ্যা যোগ করার পরেও আমাদের যে রেজাল্টটা বের হইছে এটা কিন্তু মূলত পার্থক্য অর্থাৎ বিয়োগফল। অতএব ব্যবধান হচ্ছে 1001 বাইনারি। এই যে ব্র্যাকেটের বাইরে দিয়ে ছোট করে ২ লিখে দেওয়া মানে হচ্ছে এই সংখ্যাটা কনফার্ম বাইনারি। যদি এটা না লেখা হয় অনেক সময় সংখ্যাটা তো ডেসিমালে হতে পারে, আবার অক্টালও হতে পারে, হেক্সাডেসিমালও হতে পারে। সেক্ষেত্রে অবশ্য বেস বা ভিত্তিটা লিখে দিতে হবে। বা ডেসিমেলে নয়। এখানে ডেসিমেলে নয় কোথায় পেলাম? 1001 কে আমরা যদি ক্যালকুলেটর ব্যবহার করে দেখি এর ডেসিমাল মান কত, তাহলে আমরা খুব সহজেই পেয়ে যাব। ডেসিমাল মান হচ্ছে ৯। অথবা আমরা চাইলে এটাকে আমরা কি করতে পারি? বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট করে দেখে নিতে পারি। কোনো রাফ কাগজে দেখে নিয়ে আমরা সরাসরি বসিয়ে দিতে পারি। যেহেতু এইখানে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে গেছি, অর্থাৎ ব্যবধানটা বের হয়ে পড়ছে, ব্যবধানটাকে বলা হয়নি যে ব্যবধানকে আবার ডেসিমেলে রূপান্তরিত করো। যদি বলা হয় প্রশ্নের মধ্যে ব্যবধান ডেসিমেলে রূপান্তরিত করো, তাহলে ডেসিমেলে রূপান্তরিত করার প্রক্রিয়াটা দেখিয়ে দিতে হবে। অর্থাৎ বাইনারি থেকে ডেসিমেলে যাওয়ার যে প্রক্রিয়া, ওই প্রক্রিয়াটা দেখিয়ে দিতে হবে। যেহেতু এখানে ওই ধরনের প্রশ্নের মধ্যে এরকম কোনো কিছু চাওয়া হয়নি, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? সরাসরি যদি ডেসিমেলের যে সংখ্যাটা আছে, ওই সংখ্যাটা আমরা বসিয়ে দেই তাহলেই চলবে। অতটুকু লিখলেই কনফার্ম এখানে ৪ মার্ক পাওয়া যাবে। এখানে আর কোনো সমস্যা নেই। তো এই ছিল আমাদের আজকের আসলে বিষয়বস্তু। মূলত এইখান থেকে আমরা বুঝলাম যে এই ধরনের কোনো সংখ্যা যদি দেওয়া হয়, অর্থাৎ কোনো ব্যক্তি কোনো কিছু ক্রয় করলো, কিংবা ২ জন ব্যক্তি পরীক্ষায় ২ টি নাম্বার পেল, অথবা ৩ টি নাম্বার পেল, ৩ জন ব্যক্তি ৩ টি নাম্বার পেল, ২ জন ব্যক্তির নাম্বারের পার্থক্য, কিংবা ১ম সাময়িক পরীক্ষা, ২য় সাময়িক পরীক্ষা, এই ধরনের ২ টা পরীক্ষার নাম্বারের পার্থক্য যোগের মাধ্যমে করা সম্ভব কিনা বিশ্লেষণ করো। যেকোনো কিছু এই ধরনের ২ টা জিনিস দেওয়ার সাথে, সাথে আমাদেরকে বুঝে নিতে হবে এটা আসলে মূলত ২ এর পরিপূরকের ইঙ্গিত দেওয়া হচ্ছে। অর্থাৎ ২ এর পরিপূরক ব্যবহার করে কিভাবে এই কাজটা সম্পন্ন করতে হবে, এই সেম প্রসেস। শুধুমাত্র সংখ্যা হয়তোবা চেঞ্জ হতে পারে, কিন্তু প্রসেসটা সবসময় একই থাকবে। তো আজকের মতো এইখানেই বিদায় নিলাম। আরো একটা টিউটোরিয়ালে আমরা চেষ্টা করব আরো বেশি খুঁটিনাটি বা বোর্ড প্রশ্নের মধ্যে আরো কি, কি আসে না আসে, বা কখন কিরকম এই ধরনের সংখ্যা পদ্ধতি থেকে প্রশ্ন আসতে পারে, বিস্তারিত আমরা আলোচনা করব। সবাই ভালো থাকবা। ধন্যবাদ।